আসসালামু আলাইকুম। শানুস মিনি ওয়ার্ল্ড থেকে আমি শানু ঢাকা থেকে বলছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি অল্প সময়ে কিভাবে রান্না করি তার একটা টেকনিক আপনাদের সাথে শেয়ার করব। আমরা অনেক সময় সবজি ভেজে রান্না করি, তো এমন কিছু সবজি আছে যেগুলোতে কিন্তু পানি ছাড়ে না, যেমন আলু। আমি আলুর দম রান্না করব, তো আমি কিন্তু আলুর মধ্যেই মশলাগুলো দিয়ে দিয়েছি। আলুটাও কুক হতে থাকবে আর মশলাও কষানো হয়ে যাবে। এই হচ্ছে একটা ট্রিক্স। তো আর এখানে কিন্তু আমি কাটা পেঁয়াজ ব্যবহার করিনি। কাটা পেঁয়াজ ব্যবহার করলে ওইটা আবার একটু লাল লাল করে ভেজে নিতে হয়, একটু সময় লাগে, যার কারণে আমি পেস্ট ব্যবহার করলাম। আর এটা তো একটু গ্রেভিটা ঘন হলেই মজা লাগবে, যার কারণে পেস্ট দিলাম। তো আর অ্যাজ ইউজুয়াল যেভাবে মশলা দেই সেভাবেই মশলা দিয়ে আমি এটা রান্না করে নিব। যদিও আজকে আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি না, তবুও আপনাদের বলে রাখি আমি যে দুইটা আইটেম তরকারি রান্না করব শুধু আলু দিয়েই রান্না করব, কেননা বাসায় সবজি নাই। আগরাতে অর্ডার করা হয়েছে দুপুরের পর সন্ধ্যা পর্যন্ত ওরা ডেলিভারি করেনি, কেন জানি না। পরে ওদেরকে ফোন দেওয়া হয়েছে, তবুও দিয়ে যায়নি। পরে আমি ভাবলাম যে এক আলু দিয়েই আজকের রান্নাটা চালিয়ে দিব। তো যেই চিন্তা সেই কাজ, আমি আমার রান্না বসিয়ে দিয়েছি। আর রান্না করার সময় ঢাকনা ব্যবহার করলেও কিন্তু রান্নাটা দ্রুত হয়। আরও একটা বিষয়, সেটা হচ্ছে রান্নার সময় গরম পানি ব্যবহার করা। আমরা যদি রান্না করব কখন সেটা তো জানি, তো রান্নার আগে যদি একটা পাতিলে চুলায় পানি বসিয়ে রাখি তাহলে কিন্তু পানিটা গরম হয়ে যায়। তো গরম পানি ব্যবহার করলেও রান্না দ্রুত হয়, আর তেমনইভাবে খাবারের টেস্টটাও কিন্তু বেড়ে যায়। তো আলুর দমটা আমার হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিলাম। এখন আমার দুপুরের এক পিস মাছ ছিল, সেটা আমি গরম করে নিব। আর এই চুলায় মাছের চচ্চড়িটাও হয়ে গিয়েছে। এর ফাঁকে আমি একটু মশলাগুলো রিফিল করে নিচ্ছি, পেঁয়াজ পেস্ট আর কি। তো একটু বেশি করেই রাখবো, আর বেশি করে যখন রাখবই মানে 5-6 দিন যাবে, তো ভাবলাম যে এর মধ্যে একটু লবণ দিয়ে রাখি। এভাবে লবণ দিয়ে রাখলে নর্মাল ফ্রিজেই কিন্তু 5-6 দিন একদম ভালো থাকবে। না হলে এখন তো গরমের সময় আমরা বারবার বের করে রান্না করতে থাকি, এতে করে কিন্তু পেস্টগুলো নষ্ট হয়ে যায়। তো এভাবে লবণ দিয়ে রাখলে আর নষ্ট হওয়ার ভয় থাকবে না। আমার চচ্চড়িটাও হয়ে গিয়েছে, এটাতে আমি কোনো ঝোল রাখবো না, একদম শুকিয়ে ফেলবো। আর এখন আমি মাছ ভুনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো কিন্তু কাটা না, আবার পেস্ট না। অনেকেই চপারে চপ করে নিতে পারেন, আর যাদের চপার নাই তারা কিভাবে করবেন সেই টেকনিকটাও আমি দেখিয়ে দিব। এভাবে করলে দেখা যায় যে মশলাটা কষাতে কিন্তু অনেক বেশি সময় লাগে না, অল্প সময়েই মশলা কষানো হয়ে যায়, কাজেই রান্নাটাও কিন্তু দ্রুত হয়ে যায়। তো এরকম একটা হামানদিস্তা এখন সবার বাসায়ই আছে। আস্ত পেঁয়াজ দিয়ে এর মধ্যে ছেঁচা দিলে কিন্তু হয়ে যায়, তবে এইটার সাথে যে ছেঁচার যেইটা থাকে সেটা না দিয়ে আমি একটা শিল দিয়েছি। শিল দিয়ে একটু প্রেস করলেই কিন্তু এটা ইজিলি এরকম চপারের মতো করে হয়ে যাবে, যেমনটা আপনার ইচ্ছা সেরকম করে নিতে পারবেন। তো আমিও এরকম করে নেই। তো মশলাটা কিন্তু দেখলেন কত তাড়াতাড়ি কষানো হয়ে গেল। এখন আমি মাছটা দিয়ে দিয়েছি আর গরম পানি দিয়ে দিয়েছি। তো রান্নাটা হয়ে যাবে খুব সহজেই। আর আপনাদের সাথে কথা বলতে বলতেই আমার রান্নাটা যখন চুলায়, মাছটা দেখলেন চুলায় দিয়ে দিয়েছি, আর দুইটা আইটেম কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে তরকারি। এর মধ্যেই আগরা থেকে লোক এসে সবজিগুলো দিয়ে গেল, কিন্তু দিয়ে যাওয়ার পরে তো আর কোনো কাজ হলো না, আমার রান্না তো অলরেডি হয়েই গিয়েছে। তো এখন কি কি সবজি অর্ডার করেছে একটু দেখি আর আপনাদের সাথেও শেয়ার করি। তো লাউ অর্ডার করার কথা শুনেই আমি ভেবেছিলাম যে লাউটা হয়তো কেমন দিবে, বড় লাউ হয়তো দিবে, তো না, দেখলাম লাউটা খুব ভালো দিয়েছে। তবে এখানে গাজর অতটা ভালো দেয়নি, গাজরটা কিছুটা পচা ছিল, আর গাটা তো দেখতেও ভালো না।
আসলে আমাদের দেশে অনলাইনের উপর আমরা এতটা আস্থা রাখতে পারি না আর কি। যারা আমার ভিডিও দেখছেন, ভিডিওতে যদি একটা লাইক না দিয়ে থাকেন তাহলে একটা লাইক করে দিবেন প্লিজ। আর আপনি যদি নতুন দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। চাইলে ভিডিও সম্পর্কিত কোনো মতামত আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আর বাসায় বাজার আনা মানেই আরও একটা কাজ বেড়ে যাওয়া। সে বাজারগুলো বের করা, বাজার গুছানো, ঠিকঠাক মতো রাখা। সংসারে আসলে কাজের শেষ থাকে না, প্রত্যেক দিনই হয়তো একই রকম কাজ হয়ে যায়, তবুও কাজগুলো কিন্তু করে নিতে হয়। ডালগুলো আমি এরকম করে বোতলের মধ্যে রেখে দিলাম, কোনোটা কৌটাতেও রিফিল করলাম। আর আমি আজকে আপনাদেরকে দেখাবো ব্যানানা কেক আমি কিভাবে বানিয়ে নিলাম। তো এর জন্য আমি একটা ডিম নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি ব্রাউন সুগার। ব্রাউন সুগার একটু মিষ্টি কম থাকে, তো সেই অনুযায়ী নিতে হবে। আর ব্রাউন সুগারটা দানা দানা থাকে না, তা ভাবলাম ব্রাউন সুগারই নেই যাতে মিক্সড করতে সুবিধা হয়। তো একটু মিক্সড করে নিব। এটা কিন্তু ফোম করা লাগবে না, একটু মিক্সড করলেই হবে। ভালো মতো মিক্সড করে নিব। এই ব্যানানা কেক আমিও প্রথম বানালাম, তবে এত ভালো হবে এটা আমি চিন্তাও করতে পারিনি। খুব ভালো হয়েছিল কেকটা। তো আমি ভালো মতো মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে, যেহেতু ব্যানানা কেক অবশ্যই ব্যানানা লাগবে, তো আমি একটা কলা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি বেশি বড় কেক করব না, যার জন্য একটা কলাই দিয়ে দিলাম। তো কলাটা ভালো মতো ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করে নিয়ে এরপরে আবার এটা মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো তেলটা দিয়েও আরও একটু মিশিয়ে নিব। কলাটা দেখতে পাচ্ছেন দানা দানা আছে, তবে কেক যখন হবে তখন কিন্তু আর কোনো দানা থাকে না। এটা আবার অন্য একভাবেও বানানো যায়, আস্ত আস্ত কলা দিয়েও কিন্তু বানানো যায়। তো আমি আর সেভাবে করছি না, হয়তো বাচ্চারা খেতে পছন্দ করবে না, যার জন্য। তো আমি এখানে বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে দিয়েছি, আর হচ্ছে ময়দা দিয়ে দিব। এগুলো একটু চেলে দিব, তাহলে কোনো দানা থাকবে না, দলা থাকবে না আর কি। তো এটাও আমি মিক্সড করে নিব। এখানে আপনারা দুধ অ্যাড করতে পারেন, তো আমি দুধ অ্যাড করিনি। আমার এভাবেই মিশ্রণটা পারফেক্ট ছিল, যার কারণে আর আমি দুধ অ্যাড করিনি। একটু ভ্যানিলা এসেন্স দিব, না হলে ডিমের স্মেলটা আসবে, যার জন্য। তা আমি ভালো মতো মিক্সড করে নিব। আর এটা বানাতে খুব বেশি সময় লাগবে না, মাত্র 10 মিনিটে বানানো হয়ে যাবে। আমি একটা প্যানে একটু তেল ব্রাশ করে নিলাম। এই প্যানের মধ্যেই সরাসরি চুলায় দিয়ে দিব। এতে করে কিন্তু একদম 10 মিনিটে আপনার এই কেকটা রেডি হয়ে যাবে। তো মিশ্রণটা আমি একটু উপর থেকে ঢেলে দিয়েছি, যেন এর মধ্যে কোনো বাতাস না ঢুকতে পারে।
আর একটু ট্যাপ করে দিব, যদি কোনো বাতাস থেকে থাকে তাহলে সেটা বের হয়ে যাবে। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট অপেক্ষা করব। চুলার জালটা কিন্তু আমি একেবারেই লোতে দিয়ে দিয়েছিলাম। তো আমার কেকটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। আমার বাচ্চারা তো খুব খুশি হয়েছে, ওরা কেক কাটবে। কেক দেখলেই কেক কাটতে হয় ওদের। দেখেন যে কতটা সুন্দর হয়েছে কেকটা। আমি আজকে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।